যদি আপনাদের এটিএম উইথড্রল করার পর টাকা কোনোটাই পেলেন না, তাহলে আপনার কমপ্লেন যে সবসময় করতেই হবে এরকম ব্যাপার নেই। ব্যাংক এখন একটা নতুন সফটওয়্যার ডেভেলপ করেছে। কোন এটিএম এ কোন সময় কোন এটিএম ট্রানজাকশন ফেল করেছে সেই ট্রানজাকশন গুলো তারা আইডেন্টিফাই করতে পারে এবং আইডেন্টিফাই করে 3 থেকে 5 দিনের মধ্যে সেই অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়। কিন্তু যদি কোনো কারণে ট্রানজাকশনে পার্শিয়াল পেমেন্ট হয়, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু কমপ্লেন ব্রাঞ্চে গিয়ে জানাতেই হবে। একটা বিষয় জানতে চাইবো, এই যে 3 থেকে 5 দিনের কথা আপনি বললেন যে সময়ের মধ্যে আমরা টাকাটা রিফান্ড পেতে পারি, যদি এই সময়ের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয় তাহলে কি আমি ব্যাংকের কাছে কম্পেনসেশন ক্লেম করতে পারি, বা ব্যাংক কি আমাকে সেই কম্পেনসেশনটা দেবে? প্রথম কথা হচ্ছে কম্পেনসেশন ক্লেম করার প্রয়োজন নেই। আপনার 3 থেকে 5 দিনের পর যে কদিন পরে আপনার ট্রানজাকশন ক্রেডিট হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হবে, ততদিন প্রতিদিন বাবদ 100 টাকা আপনাকে কম্পেনসেশন ব্যাংক দেবে এবং সেই টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। এটিএম এর ওপর একটা নম্বর থাকে যেটা আমরা অনেকেই জানি না, মানে আমিও অনেক সময় খেয়াল করিনি। আমরা মানে পডকাস্ট শুরু করার আগে আলোচনাতে শুনলাম, যেটা জানালেন তোমরা, যে এই নম্বরটা সত্যি আমাদের কতটা খেয়াল রাখা উচিত। আমাদের দেশে এটিএম, সিডিএম এবং রিসাইক্লার মিলিয়ে প্রায় 2 লাখের বেশি মেশিন রয়েছে এবং প্রতিদিন গোটা দেশে ট্রানজাকশন 5 কোটির বেশি হচ্ছে। আর এই এটিএম ট্রানজাকশন করতে গিয়ে নানা ধরনের সমস্যার মুখে কিন্তু আমরা পড়ে থাকি। অনেক সময় দেখবেন এমন হয় যে আমি যে টাকা ট্রানজাকশন করছি, করার পরে আমার মোবাইলে মেসেজ আসলো আমার অ্যাকাউন্ট থেকে সেই পরিমাণ টাকা ডেবিট হয়ে গেছে, কিন্তু আদৌ আমি সেই টাকাটা আমার কাছে আসলো না, অর্থাৎ মেশিন থেকে কিন্তু আমি সেই টাকাটা পেলাম না। আবার যখন টাকা ডিপোজিট করতে যাচ্ছি তখনও কিন্তু এক ধরনের সমস্যা হয়। যে অ্যামাউন্ট আমি ট্রানজাকশন করলাম, আমি ডিপোজিট করলাম, আমার কাছে যে স্লিপ আসলো, দেখা গেল খোঁজ নিয়ে যে সেই টাকাটা আমি যে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছি সেখানে ট্রান্সফার হয়নি। এরকম নানাবিধ এটিএম এর সমস্যা নিয়েই কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করব, বুঝে নেওয়া, জেনে নেওয়ার চেষ্টা করব। এবং আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক উত্তম সাহা। উত্তম দা, কেমন আছেন? খুব ভালো, নমস্কার। নমস্কার। উত্তম দা, এই এটিএম এর নানা ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ি। যেটা প্রথমে বললাম যে আহ, আপনারা প্রত্যেক দিন ব্যাংকে থাকছেন, ফেস করছেন, সাধারণ মানুষ গিয়ে কমপ্লেন করছে, কি ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ছি এই এটিএম সংক্রান্ত? আমি এটিএমে গেছি, এটিএমে গিয়ে টাকা তুলতে গেলাম, টাকাটা পেলাম না। এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমরা এটিএমে গেলাম, টাকা তুলতে গেলাম, কিছু টাকা পেলাম, কিছু টাকা পেলাম না। এটা হচ্ছে আর একটা সমস্যা। এই দুটো সমস্যা হচ্ছে এটিএমের উইথড্রলের ক্ষেত্রে। সিডিএম যদি বলি, সিডিএম মানে ক্যাশ ডিপোজিট মেশিনের কথা যদি বলি, সেখানে কি হয়, অনেকেই আছে টাকাটা ডিপোজিট করতে আসে, টাকাটা ডিপোজিট করতে আসলো, যত টাকা ডিপোজিট করতে চাইলো তত টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট হলো না। আবার কি হয়, টাকা আমরা নিয়ে এলাম, কিছু টাকা, টাকা ঢোকালাম, কিছু টাকা বার করে দিল, কিছু টাকা নিল, যে টাকা বার করে দিল সেটা মেশিন নিচ্ছে না। এই ধরনের নিত্যদিন রোজই আমাদের এই ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়। মূলত কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত? একদম ঠিক। দেখুন, আমাদের এই জায়গাটায় খুব দরকার সচেতন। কোন এটিএমে যাব, কোন এটিএমগুলো ব্যবহার করব না। প্রথমেই যেটা চেষ্টা করব, যে এটিএমগুলোর মধ্যে পাহারা বসানো আছে, গার্ড আছে, আমরা সেই এটিএমগুলো চুজ করলে ভালো হয়। এখন অনেক ক্ষেত্রে গার্ড অনেক জায়গায় থাকে না, সেখানে একটু সচেতনভাবে আমাদের উইথড্রল করতে হবে। আর কি, কোন এটিএমে লাইন আছে অনেক, অর্থাৎ সেই এটিএম কাজ করছে, ঠিক আছে, ট্রানজাকশন বেশি হচ্ছে। আর কি আছে দেখবেন, অনেক এটিএম আছে এক কোনায় পড়ে রয়েছে, মানে ধরে নেওয়া যায় যে এক আধটা ট্রানজাকশন মাঝে সাঝে হয়, সেই ধরনের পরিত্যক্ত এটিএমে আমরা কখনোই ব্যবহার করতে চাইবো না। আর কি করব, এটিএমে যখন আমরা ঢুকবো, ঢুকে প্রথমেই
এটিএমটা দেখব চতুর্দিকে যে অন্য কোনো মানুষ আছে কি না, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এটিএমের গায়ে দেখবেন একটা আইডি থাকে, যেটা আমরা কেউই সাধারণভাবে নজর করি না, সেই আইডিটা আছে কি না। এবং কোথাও সমস্যা, আমি যদি এটিএম কার্ড ইউজ করে যদি টাকা না পাই, এই যে সমস্যায় পড়লাম, সমস্যা হলে আমি কোথায় জানাবো, সেই নাম্বার এটিএমের ঘরে আছে কি না। আমরা যখন এটিএমটা ব্যবহার করি, আমাদের এটিএম কার্ডটা একটা স্লটে ইনসার্ট করি। এবার ইনসার্ট করার আগে আমরা সেই স্লটটার গায়ে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দেখব যে সেই স্লটে আলগা কোনো ডিভাইস লাগানো আছে কিনা। সেই ডিভাইসটা যদি লাগানো থাকে, আমার এটিএম কার্ডের সমস্ত ডাটা হ্যাকারদের কাছে চলে যায়। এটিএম ব্যবহার করতে গেলে আমরা আমাদের পিন, কত টাকা তুলবো, সেটা যে কিপ্যাডের মাধ্যমে এন্ট্রি করি, সেই কিপ্যাডের মধ্যেও হ্যাকাররা অনেক ধরনের কারিগরি করে থাকে। এবং এই এটিএম কিপ্যাডটা আগে একটা টাচ করে দেখবো যে ডিসপ্লেতে কিছু আসছে কিনা। যদি দেখা যায় যে ডিসপ্লেতে কিছু আসছে না, তাহলে আমরা ধরে নেব যে সেই এটিএম কিবোর্ডে কারিগরি করা আছে। অনেক সময় তো হয় আমরা যে অ্যামাউন্টটা ট্রানজাকশন করতে চাইছি, দেখা গেল সেই টাকা আমার কাছে আসলো না, অর্থাৎ মেশিন থেকে সেই টাকা আমি পেলাম না, কিন্তু নোটিফিকেশন আমার ফোনের সাথে সাথে চলে আসলো যে আমার অ্যাকাউন্ট থেকে সেই অ্যামাউন্টের টাকাটা ডেবিট হয়ে গেছে। এটা কেন হয় এবং এক্ষেত্রে আমাদের কি করণীয়? দেখুন, এই ধরনের খুবই হচ্ছে আজকাল, হয় না যে তা না, খুবই হচ্ছে। মেনলি কেন হয়? মেনলি হচ্ছে, ধরুন আপনার ট্রানজাকশানটা যখন আপনি শুরু করেছেন, অর্থাৎ এটিএম কার্ড সোয়াইপ করেছেন, যা যা ইনফরমেশান মেশিন চেয়েছে সবই দিয়েছেন, আপনার টাকাটা গোনা শুরু হলো, আপনি টাকাটা পেলেন। পেতে গিয়ে কোনো কারণে, মানে টেকনিক্যাল আমাদের মেশিনের কোনো এরার হলো, কিছু টাকা বেরিয়ে মেশিনটা বন্ধ হয়ে গেল। অর্থাৎ পুরো টাকাটা আপনি পেলেন না, আপনি ওই টাকাটা নিয়ে আসলেন। এখন যেই মুহূর্তে আপনি ওই টাকাটা পেলেন, অর্থাৎ পুরো টাকাটা পেলেন না, অথচ আপনার কাছে মেসেজ এলো যে আপনার পুরো টাকাটাই অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে। তাহলে আমার করণীয় কি? সঙ্গে সঙ্গে যেটা করণীয়, সঙ্গে সঙ্গে আমার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, সেই ব্রাঞ্চের অ্যাকাউন্ট যেখানে, সেখানে আমাকে গিয়ে ইমিডিয়েট ইনফর্ম করতে হবে। এবং যখন ইনফরমেশনটা আমরা দেবো তাকে যে আমার এই ধরনের ঘটনা ঘটেছে, তখন আমাদের বলতে হবে কি কি, এটা কিন্তু খুব ভাইটাল এবং এটা নিখুঁতভাবে বলতে হবে। কীরকম? কোন এটিএমে আমরা গেছিলাম, অর্থাৎ এটিএম আইডি সবসময় ওই জন্য নজর করে রাখাটা খুব প্রয়োজন। কোন এটিএম আইডি আমরা ব্যবহার করেছি এবং কত টাকা আমি তুলতে ওখানে গেছিলাম, কোন সময় গেছিলাম, কত টাকা আমি পেয়েছি, এই সমস্ত কিছু কিন্তু একদম নির্ভুলভাবে দিতে হবে। আপনি যদি এইখানে কোনো ইনফরমেশান লোকান, মানে আমি পেয়েছি একরকম, বলছি আর এক রকম, তাহলে কিন্তু ব্যাংকের পক্ষে আপনাকে টাকা সময় মতো দেওয়া খুবই কঠিন কাজ। আপনি যদি ঠিক ঠিক বলেন, আপনাকে একদম টাকা ঠিক সময় আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। আচ্ছা, এই যে আপনি বললেন যে তৎক্ষণাৎ জানানো দরকার, এমন অনেক সময় হয়, মানে এটিএম এর সুবিধাটাই তো তাই কি আমরা দিনের আমাদের প্রয়োজনের মতন যে কোনো সময় আমরা সেই ট্রানজাকশন করছি, হয়তো এমন একটা সময় করছি, রাতে করছি বা খুব ভোরে করছি, যখন আমার পক্ষে সেই বিষয়টা জানানো ব্যাংকে সম্ভব হচ্ছে না। তো কত সময়ের মধ্যে জানাতে হবে, এরকম কি ব্যাপার থাকে হ্যাঁ, যে মানে ব্যাংকে সেই দেখুন, দিনই আমাকে ইনফর্ম করতে হবে, বা আমার হাতে কি কিছুটা সময় রয়েছে যে আমি 3-4 দিনের মধ্যে জানালেও আমি সেটা ফেরত পেতে পারি? ব্যাংকের এই ধরনের কোনো সময়, আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনি জানালে ভালো, কিন্তু ব্যাংকের নির্দিষ্ট সময় হচ্ছে 90 দিনের মধ্যে আপনি কমপ্লেন করতে পারবেন। এই 90 দিনই আপনার কমপ্লেনের ভ্যালিডিটি পিরিয়ড। অর্থাৎ আপনার যা হয়েছে আপনি সমস্তটাই সেই মুহূর্তে জানাতে পারলেন না, কিন্তু 90 দিন আপনার হাতে সময়, তাহলে 90 দিনের মধ্যে আপনি কমপ্লেনটা করে দেবেন। আচ্ছা, তাহলে আপনার টাকা রিয়েলাইজ হয়ে যাবে। ওকে। এবার আমি 90 দিনের মধ্যে কমপ্লেন করলাম। কমপ্লেন করার পরে মানে ব্যাংকের তরফ থেকে যে ইনিশিয়েটিভটা নেওয়া হলো, কত দিনের মধ্যে আমার কাছে সেটা রিফান্ড হতে পারে? ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি যেদিন কমপ্লেন করেছেন 3 থেকে 5 দিনের মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট করে দেওয়া হবে। ওকে। 3 থেকে 5 দিনই হচ্ছে ম্যাক্সিমাম ব্যাংকের কাছে টাইম। এই 3 থেকে 5 দিনের মধ্যেই দিতেই হবে ব্যাংকের টাকা, এবং এর জন্য আলাদা করে আপনাকে আর কিছু করতে হবে। আচ্ছা। একটা কথা বলে রাখি, কমপ্লেনের ক্ষেত্রে যদি আপনাদের এটিএম উইথড্রল করার পর টাকা কোনোটাই পেলেন না, তাহলে আপনার কমপ্লেন যে সবসময় করতেই হবে এরম ব্যাপার নেই।
ব্যাংক এখন একটা নতুন সফটওয়্যার ডেভেলপ করেছে, কোন এটিএমের কোন সময় কোন এটিএম ট্রানজাকশান ফেল করেছে সেই ট্রানজাকশানগুলো তারা আইডেন্টিফাই করতে পারে এবং আইডেন্টিফাই করে 3 থেকে 5 দিনের মধ্যে সেই অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়। কিন্তু যদি কোনো কারণে ট্রানজাকশানে পার্শিয়াল পেমেন্ট হয়, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু কমপ্লেন ব্রাঞ্চে গিয়ে জানাতেই হবে। যদিও আমরা চেষ্টা করি কিছুটা বার করে দিয়ে দেওয়ার, কিন্তু এইটা আপনাকে দায়িত্ব নিয়ে কমপ্লেন ব্রাঞ্চে গিয়ে জানাতে হবে। একটা বিষয় জানতে চাইবো, এই যে 3 থেকে 5 দিনের কথা আপনি বললেন যে সময়ের মধ্যে আমরা টাকাটা রিফান্ড পেতে পারি, যদি এই সময়ের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয় তাহলে কি আমি ব্যাংকের কাছে কম্পেনসেশন ক্লেম করতে পারি, বা ব্যাংক কি আমাকে সেই কম্পেনসেশনটা দেবে? নিশ্চয়ই দেবে ব্যাংক। প্রথম কথা হচ্ছে কম্পেনসেশন ক্লেম করার প্রয়োজন নেই। আপনার 3 থেকে 5 দিনের পর যে কদিন পরে আপনার ট্রানজাকশান ক্রেডিট হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হবে, ততদিন প্রতিদিন বাবদ 100 টাকা আপনাকে কম্পেনসেশন ব্যাংক দেবে এবং সেই টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। অনেক সময় এমন হয় যে আমি যে শহরে থাকি, যে শহরে আমার হোম ব্রাঞ্চ রয়েছে, যেখানে রয়েছে, আমি হয়তো কোথাও বেড়াতে গেছি, আমি অন্য কোথাও থেকে সেই ট্রানজাকশন করছি এবং তখন এই ধরনের সমস্যা হলো, কমপ্লেন কি আমাকে সেই হোম ব্রাঞ্চেই জানাতে হবে নাকি যে কোনো ব্রাঞ্চে গিয়ে জানানো সম্ভব? আপনি যে কোনো ব্রাঞ্চে গিয়েই জানাতে পারেন। যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনাকে যেটা জানাতে হবে, কারণ আপনি হোম ব্রাঞ্চে তখন এসে পৌঁছতে পারবেন না। ফোন যদি সম্ভব হয় তাহলে ফোনে আপনি ব্রাঞ্চকে ইনফর্ম করতে পারেন যে আপনার সঙ্গে এরকম একটা ঘটনা হয়েছে। আর যদি সেটাও না পারেন তাহলে আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে আপনি চলে যান, গিয়ে আপনার ঘটনাটা বলুন যে আমার এই ঘটনা হয়েছে, আমি এটিএমে ট্রানজাকশান করতে গেছিলাম, আমি টাকা পাইনি। ওরা তখন যেটা বলবে সেটা হচ্ছে আপনাকে একটা নাম্বার দেবে, যে কল সেন্টারের যে নাম্বারগুলো হয় সেই নাম্বারে আপনাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করলেই আপনার কমপ্লেন লজ হয়ে যাবে। আচ্ছা, এখানে মানে আমার মনে হয় মানে এই প্রশ্নটা অনেকের মনেই থাকে, একটা জিজ্ঞাসা করি যে এই যে বললেন যে ব্যাংকের একটা ফোন নাম্বার যেটা থাকলো, যেটা মনে হয় প্রত্যেক গ্রাহকের উচিত, যখন আমি ব্যাংকে যাচ্ছি এরকম কোনো মানে আমি কিভাবে কমিউনিকেট করতে পারি সেই নাম্বারটা আমার কাছে রেখে দেওয়া। অনেক সময় দেখা যায় ফোন করে হয়তো সেখান থেকে আমি ঠিকভাবে রেসপন্স পেলাম না, বিশেষত সিনিয়র সিটিজেনের কথা মাথায় রেখে আমি এটা জিজ্ঞাসা করছি যে তাদের একটা সমস্যা থাকে, এবং এই যে টোল ফ্রি নাম্বার যেটা দেওয়া হয় সেখানেও কিন্তু সঠিকভাবে আমার যে কমপ্লেনটা সেটা লঞ্চ হলো কিনা, বা আমি যে সমস্যাটা নিয়ে সেখানে যোগাযোগ করার চেষ্টা করছি সেটা সঠিক সময় যোগাযোগ কিন্তু করে উঠতে পারি না, এরকম একটা কমপ্লেন কিন্তু সাধারণ মানুষের থাকে। না, এটা তো হতেই পারে যে আমার যখনই সমস্যাটা হয়েছে আমি সঙ্গে সঙ্গে আমার কাছে নাম্বারটা নেই, আমি কমপ্লেন করতে পারিনি। তবে আমাদের যেটা করণীয়, আমরা ব্রাঞ্চে যখন ঢুকি, ব্রাঞ্চে দেখবেন কেউই হয়তো আমরা খেয়াল করি না, ব্রাঞ্চে সব সময় এই নাম্বারটা বড় বড় করে ডিসপ্লেতে দেওয়া থাকে যে কোথাও কোনো সমস্যা হলে কোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সেইখানে আপনারা যখন যোগাযোগ করবেন দেখবেন সেখান থেকে আপনাকে প্রথমে ওই রকম চুজ করতে বলা হবে আপনি কোন ল্যাঙ্গুয়েজ প্রেফার করবেন, কারণ সবাই সব ল্যাঙ্গুয়েজ বলতে পারে না। অর্থাৎ একজন কাস্টমারের সুবিধার্থে আপনার যেরকম সুবিধা আপনি সেরকম চুজ করবেন, করে আপনার যা ঘটনা আপনি সমস্ত কিছু বলবেন, ওখানে রেকর্ড হয়ে যাবে আপনি যে কমপ্লেন করেছেন, ওরা রেকর্ড করে রাখবে, সেই কমপ্লেনের বেসিসে কিন্তু আপনার রিজলভ হয়ে যাবে। আচ্ছা, এটিএম এর ওপর একটা নম্বর থাকে যেটা আমরা অনেকেই জানি না, মানে আমিও অনেক সময় খেয়াল করিনি, আমরা হ্যাঁ, মানে এই পডকাস্ট শুরু করার আগে আলোচনাতে শুনলাম, যেটা জানালেন উত্তমদা, যে এই নম্বরটা সত্যি আমাদের কতটা খেয়াল রাখা উচিত? প্রথম কথা হচ্ছে যে এই নাম্বারটা খেয়াল রাখাটা খুবই প্রয়োজন। কেন প্রয়োজন? ধরুন আপনার ট্রানজাকশান, আপনি সেই এটিএমে গেছেন, গিয়ে ট্রানজাকশানটা যখন করছেন ফেল করে গেল, এবার আপনাকে তো কমপ্লেন করতে হবে। যদি আমার পার্শিয়াল হয় আপনাকে কমপ্লেন করতে হবে, এবং কমপ্লেন করতে গেলেই প্রথমেই যেটা বলতে হবে কোন এটিএম আপনি ইউজ করেছেন। এই কোন এটিএম ইউজ করেছেন, আমাদের ক্ষেত্রে আমরা কেউ আইডি বলতে পারি না। আমরা কিরম বলি, আমি অমুক এরিয়ার অমুক জায়গার এটিএমটা ব্যবহার করেছি। ফলে কি হয়, আমাদের যারা আমরা ওখানে বসে এই এটিএম প্রবলেমগুলো দেখি,
তাদের পক্ষে সুবিধা হয় যদি আপনি বলতে পারেন, ভালো না হলে আমাদের খুঁজতে হয় ওই এরিয়ার কোন এটিএম আছে, তার আইডি কি, সেখান থেকে দেখে দেখে আমাদের বার করতে মানে হয়। এই সেটা নম্বরটা মিলতেও তাহলে পারে, নাও ওই মিলতে পারে। এটিএম এর আইডি। এটিএম এর আইডি একদম, প্রত্যেকটা নির্দিষ্ট এটিএম এর একটা করে আইডি থাকে। হুম। সেই আইডিটা বললে কি হবে, সঙ্গে সঙ্গে আমরা সেই আইডি ধরে সেই রিপোর্ট বার করে আপনি যে প্রবলেমে পড়েছেন সেই প্রবলেমটা আমরা সঙ্গে সঙ্গে দেখে বুঝতে পারবো যে হ্যাঁ সত্যিই আপনি পাননি কি পেয়েছেন। আরেকটা বিষয় জানবো, যখন আমরা এটিএম এ টাকা ডিপোজিট করছি, হয়তো যে অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠানোর জন্য ডিপোজিট করছি, আমি ভাবলাম সেই অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে গেছে, কিন্তু যে স্লিপটা আমার কাছে আসলো সেখানে লেখা আছে রিট্রাক্টেড ইনফো, অর্থাৎ সেই অ্যাকাউন্টে টাকাটা পৌঁছয়নি, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা ডেবিট হয়ে গেছে। এক্ষেত্রে কি ব্যাংক কোথাও গিয়ে সেই দায়বদ্ধতা ব্যাংকের থাকে সেই অ্যামাউন্টটা আমাকে ফেরত দেওয়ার? স্লিপে রিট্রাক্টেড ইনফো আসলে ব্যাংক আপনাকে টাকা দেবেই, একদম দায়বদ্ধ, ব্যাংক আপনাকে টাকা দিতে বাধ্য। এবং এই টাকা কি হয়, রিট্রাক্টেড ইনফো মানে কি, রিট্রাক্টেড ইনফো মানে হচ্ছে আপনি টাকাটা জমা দিয়েছেন, আপনার টাকাটা পুরো এটিএম মেশিনের মধ্যে চলে গেছে, আপনি ধরে নিয়েছেন আপনার টাকা অ্যাকাউন্টে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। আপনাকে কি করতে হবে তখন? সাধারণভাবে এগুলো সিডিএমগুলো দেখবেন থাকে কোথায়, একটা ব্রাঞ্চের সংলগ্ন জায়গায়। যে কোনো জায়গায় সিডিএম থাকে না, লক্ষ্য করবেন। এটিএম থাকতে পারে, সিডিএম কখনো সব থাকে না, জায়গায় থাকে না। থাকে না। সিডিএম থাকে ব্রাঞ্চের লাগোয়া, অর্থাৎ ব্রাঞ্চের গায়ে থাকতে হবে। তাহলে যে সিডিএমে আপনার এই ঘটনাটা ঘটেছে, সেই সিডিএমের পাশে যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে আপনি সঙ্গে সঙ্গে যান, গিয়ে তার একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মটা নিন, নিয়ে সেই ফর্মে আপনি লিখে দিন যে আপনি টাকা, কত টাকা জমা দিতে এসছিলেন, এই তার স্লিপে কি ইনফরমেশান এসছে, দিয়ে আপনি জমা দিয়ে দিন। ব্যাংক আপনাকে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টের টাকা ক্রেডিট করে দেওয়া হবে। কিন্তু টাকা ক্রেডিট করবে কখন, তারা রিপোর্ট দেখবে, রিপোর্টে আপনার যে কথাটা আপনি যেটা বলেছেন সেটা বিবেচনা করবে, সেটা ঠিক না ভুল সেটা দেখবে, দেখে তখন আপনার টাকা ক্রেডিট করে দেবে। মানে সেখানে আমার অ্যাকাউন্ট থেকেও সেটা কম্পেয়ার করা হবে যে আমার অ্যাকাউন্টে থেকে সত্যি সেই টাকাটা ডেবিট হয়েছে কিনা এবং সেই টাকাটা অন্য অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা। সমস্ত কিছুই দেখবে। দেখুন, আপনি যখনই টাকা জমা দিতে যাবেন, আপনি যে কমপ্লেনটা করছেন, দেখুন যে কোনো কমপ্লেনই সবসময় কি হয়, যারা ওখানে বসে দেখবেন তারা আগে বিবেচনা করবেন যে সত্যি আপনার টাকাটা কি হয়েছে, আপনার টাকাটা জমা হয়েছে না জমা হয়নি, আপনি টাকা পেয়েছেন না পাননি, সমস্ত কিছু ওনারা আগে বিবেচনা করবেন, দেখবেন, কনফার্ম হবেন, তারপরেই ওনারা যা অ্যাকশন নেওয়ার তখনই নেবেন। এই ধরনের সমস্যা হলে 90 দিনের মধ্যে আমাকে কমপ্লেন জানাতে হবে। একদম। এক্ষেত্রে অনেক সময় হলো হয়তো কেউ রাতে এই ট্রানজাকশনটা করে সমস্যায় পড়লেন, তাহলে তার হাতেও কি সেই সময়টা থাকবে, নাকি এটা সাজেস্ট করছেন যে একেবারে নেক্সট যে ওয়ার্কিং ডে সেই সময় গিয়ে আমার কমপ্লেন জানানো উচিত? হ্যাঁ, প্রশ্নটা খুবই সুন্দর। কারণ অনেক সময় দেখা যায় যে এমন সময় করা হয় যে ব্রাঞ্চে গিয়ে কমপ্লেন জানানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে প্রথম কথা বলি, এখানে 90 দিনের কোনো ব্যাপার নেই, কোনো টাইম লিমিট নেই। আপনি যেদিন খুশি গিয়ে আপনি কমপ্লেন করতে পারেন। তবে আমাদের সবসময় রিকোয়েস্ট থাকবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা গিয়ে যদি কমপ্লেন করেন, তাহলে আপনার টাকা পেতে সুবিধা হবে, তাড়াতাড়ি আপনারও টাকাটা ক্রেডিট হবে। কিন্তু একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো কম্পেনসেশনের ব্যাপার নেই। অর্থাৎ আপনি টাকা দিয়েছেন, টাকাটা জমা হয়নি, আপনি কমপ্লেন করেছেন, 3 দিন হোক 5 দিন হোক পরে গিয়ে আপনার টাকাটা ক্রেডিট হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু আপনাকে কম্পেনসেশন কিছু দেওয়া হবে না। ওখানে দুটো আরও মেশিন থাকে। একটা হচ্ছে চেক ডিপোজিট মেশিন। মানে আপনি ধরুন কোনো চেক ব্রাঞ্চে গিয়ে যে জমা দিতে হয়, তো অর্থাৎ আপনি একটা লাইনে দাঁড়ালেন, একটা ফর্ম ফিল আপ করলেন, একটা স্লিপ ফিল আপ করলেন, গিয়ে হাতে জমা দিয়ে আসলেন বা ড্রপ বক্সে ফেলে এলেন, এই ধরনের সময়টাকে বাঁচানোর জন্য এই ধরনের কাজে আপনি গিয়ে ওই চেক ডিপোজিট মেশিনে আপনি চেকটা রেখে ইনপুট করে দেবেন, কি চেক, কি মেশিন যা চাইবে আপনার কাছে ইনপুট আপনি দিলে আপনার কিন্তু চেকটা জমা হয়ে যাবে। এটা যেরকম একটা সুবিধার মেশিন, আর একটা মেশিন ওখানে আছে দেখবেন, সেটাকে বলি পাসবুক প্রিন্টিং মেশিন। এই পাসবুক নিয়ে দেখবেন সবচেয়ে বেশি ব্রাঞ্চে কাস্টমাররা আসে, এবং নানান সমস্যা। নানান সমস্যা, আমার পাসবুক আপ টু ডেট হচ্ছে না,
আমার পাসবুকের পাতা শেষ হয়ে গেছে, ফলে এরকম নানা সমস্যা। সেই সমস্যার সমাধানের জন্য অর্থাৎ কাস্টমারদের হেল্পের জন্য পাসবুক প্রিন্টিং মেশিন আছে। আপনার নিজের পাসবুক আপনি নিজে গিয়ে ওখানে প্রিন্ট করে নিন, কাউকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না। আপনি শুধু আপনার পাসবুকটা ঢোকাবেন, আপনার যা অ্যাকাউন্ট নাম্বার যেগুলি চাইবে মেশিন সেটা দেবেন, প্রিন্ট হয়ে যাবে। দরকারে মেশিন বলবে পাতা উল্টে দিন, আবার পাতা উল্টে ঢুকিয়ে দেবেন, পাসবুক প্রিন্ট হয়ে যাবে। এই দুটো মেশিন ওখানে আরও থাকে, যেগুলো মানুষের অনেক সময় জিজ্ঞাসা থাকে ওখানে আলাদা আলাদা মেশিনগুলো কী কাজ করবে, সেই হিসাবে আমি বলে দিলাম এটা। থ্যাংক ইউ উত্তম দা, অনেক ইনফরমেশন আপনার থেকে আজকে জানলাম আমরা। এবং এটিএম ট্রানজাকশন করতে গিয়ে মূলত এই ধরনের সমস্যাই আমরা ফেস করি। শুনতে সামান্য লাগলেও যখন এই সমস্যাগুলোই আমাদের পড়তে হয় তখন কিভাবে তার সমাধানটা সম্ভব বা কত দ্রুত আমাদের কি করা উচিত সেটা আমাদের অনেকেরই হয়তো জানা নেই। আর আজকের পডকাস্টের উদ্দেশ্যই ছিল এই বিষয়ে কিছুটা হলেও আপনাদেরকে জানানো, সেই অ্যাওয়ারনেসটা দেওয়া।